আমার নীতিকে আমি সত্য বলে মনে করি। কর্তব্য পালনে কঠোর হতে আমি দ্বিধা করি না। দোষী পুত্রকে ক্ষমা করার কোনো যুক্তি আছে বলে মনে করি না। ভবসুন্দরীকে বিয়ে করে নারায়ণ আমার মুখ উজ্জ্বল করেছিল। বিধবা বিবাহে নারায়ণ সোৎসাহে সম্মত হয়েছে দেখে আমার কত আনন্দ হয়েছিল। আজ আমার পিতা মহাশয় আমারই পুত্রের সর্বনাশ ডেকে আনছেন। এক্ষণে পিতৃদেবকে আমার অভিযোগ লিখে জানাই। আপনি ঈশান ও নারায়ণের মাথা খাইতেছেন, তথাপি লোকের নিকট কিরূপে নিরামিষাসী বলিয়া পরিচয় দেন? স্ত্রী ভবসুন্দরীকে ফেলে রেখে অপর এক বিপদাপন্ন বিধবা বিন্ধ্যবাসিনী নামে এক মহিলাকে বিবাহ করার জন্য উন্মত্ত হয়ে উঠেছে আমাদের সন্তান। আর এই পরিবারের সবাই এই নিন্দনীয় কাজকে অন্ধভাবে সমর্থন করে চলেছে। এই পরিবারের সঙ্গে আমার চলার অর্থ হলো আমার আদর্শকে বিসর্জন দেওয়া। নারায়ণকে আমি পুত্র বলে স্বীকার করি না। আমার পুত্র বলিয়া পরিচিত শ্রীযুক্ত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যার পর নাই যথেচ্ছাচারী ও কুপথগামী, এজন্য ও গুরুতর কারণবশত আমি তাহার সংস্রব ও সম্পর্ক পরিত্যাগ করিয়াছি। এই হেতুবশত বৃত্তি নির্বন্ধস্থলে তাহার নাম পরিত্যক্ত হইয়াছে। আমার একমাত্র পুত্রকে ত্যাজ্যপুত্র রূপে ঘোষণা করে আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভারতীয় শিক্ষা পদ্ধতি ও পাশ্চাত্য শিক্ষানীতি এই দুয়ের মিশ্রণে যে শিক্ষায় ওকে শিক্ষিত করতে চাইলাম, তার ধারে কাছে ও আসতে চাইল না। কিন্তু আমি তো পিতা। দুঃখ বেদনা যন্ত্রণা আমার হৃদয়কেও ক্ষতবিক্ষত করে। আমি সমাজের কাছে এই বার্তা দিতে চাই যে পরমাত্মীয় যদি দোষ করে তবে তার শাস্তি বিধানে আমরা যেন পিছপা না হই। না হলে দেশের উন্নতি ঘটবে কি করে? সমাজের সংস্কার হবে কেমন ভাবে? এ কি, নারায়ণ চিঠি পাঠিয়েছে আমাকে? আপনার নিকটে বা সম্মুখে দাঁড়াইতে যাইব, চাকরের মতো থাকিব। ক্রমে অনুগ্রহ হয়, অনুমতি হয়, নিকটে যাইব। নচেত একেবারে কুকুরের মতো থাকিব। আমি যেমনই হয় আপনার পুত্র। নারায়ণ, যে তীর একবার ছুঁড়ে দিয়েছি তা তো আর ফেরানো যায় না রে। সবাই আমার থেকে দূরে চলে গেল। কাশীনাথ তর্কালঙ্কার, ভবশঙ্কর বিদ্যারত্ন, রামতনু তর্ক সিদ্ধান্ত, আপনারা তো একদিন আমার সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন কোমর বেঁধে বিধবা বিবাহের প্রচলনের দাবি নিয়ে। আজ আপনারা আমাকে পিছন থেকে ছুরি মেরে আমাকে ধ্বংস করে দিতে চাইছেন। সমাজের পণ্ডিত মানুষ আপনারা, বিশ্বাসঘাতকদের সঙ্গে আপনাদের প্রভেদ খুঁজে পাই না। কি এমন ঘটলো যে বিধবা বিবাহের বিরুদ্ধেই আপনারা মত পোষণ করতে লাগলেন? শ্রদ্ধেয় রাজা রামমোহন রায়, তাঁরই পুত্র রমাপ্রসাদ রায়, তুমিও আমার বিপক্ষে আজ। ব্রাহ্ম ধর্মের আরেক প্রচারক কেশব সেন, তোমার মহত্ব কোথায় আজ? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরে গেলে কেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ, তারানাথ বাচস্পতি, নানা উপাধিতে ভূষিত আপনারা হলেন সমাজের অগ্রগণ্য মানুষ। কিন্তু বহু বিবাহ রোধ আন্দোলন আপনাদের কাছে অনুচিত বলে মনে হলো। পেয়ে গেছি পরাশর সংহিতায় একটি মোক্ষম শ্লোক, নষ্টে বৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পথৌ পঞ্চশাপত্রু নারীনাং প্রতিরণ্য বিধীয়তে। এর অর্থ হলো বিধবা বিবাহ বিহিত ও কর্তব্য কর্ম। আমাদের দাবি এবারে জোরালো হবে। পাশ্চাত্য শিক্ষা যে আমাদের দেশের মানুষদের উন্নতির জন্য প্রয়োজন, সে কথা মানলেন না স্বয়ং বঙ্কিমচন্দ্র। রাজেন্দ্রলাল মিত্র, ঈশ্বরগুপ্ত তোমাদের ইংরেজ বিরোধিতা কি পাশ্চাত্য শিক্ষা পদ্ধতির বিরোধিতা করতে শেখায়? হ্যাঁ, এক মহা আনন্দের খবর। দ্য হিন্দু উইডোজ ম্যারেজ অ্যাক্ট অফ 1856, also known as Act 1856, was a legislation passed on July 1856 that legalized the remarriage of Hindu widows
in all jurisdictions of India under East India Company rule. The act was drafted by Lord Dalhousie and passed by Lord Canning. বাবা চমৎকার। এবার এবার বিধবা নারীদের বিবাহের নিমিত্ত আমার ঘটক হওয়ার পালা। এই দেখো, গোড়ায় শুরু করলাম নিজের পুত্রকে তিরস্কারের কথা দিয়ে, তারপর অতীতের নানা সুখ দুঃখের স্মৃতিকথা ভিড় জমাতে শুরু করলো মাথায়। যাই হোক, আমার জীবনের শেষ অধ্যায়ের শুরুটা ওখান থেকেই। পুত্রবধূ ভবসুন্দরীকে চিঠি দিলাম, আমি তোমাদের নিকট এ জন্মের মতো বিদায় লইলাম। তোমাদের নিত্যনৈমিত্তিক ব্যয় নির্বাহের নিমিত্ত আপাতত মাসিক 150 টাকা নির্ধারিত করিয়া দিলাম। কলকাতায় জীবন নির্বাহ করা আমার পক্ষে দুর্বিষহ হয়ে উঠেছে। বিহারের কারমাটার অঞ্চলটা বেশ স্বাস্থ্যকর শুনেছি। চলে এলাম কারমাটারে, এক অরণ্য ঘেরা প্রাকৃতিক পরিবেশ। আমার বার্ধক্যের বারাণসী, এইখানেই গড়ে তুলব আমার নন্দন কানন। প্রকৃতির অকৃপণ দানে পরিপূর্ণ হয়ে উঠেছে অঞ্চলটি। বিচিত্র গাছগাছালি, পাখির কলতান, সুমধুর বাতাস, ফুলের মনোরম বাহার ও সুবাস এক অপূর্ব মাধুর্য ঢেলে দিয়েছে আমার জীবনে, দিয়েছে এক অনাস্বাদিত প্রশান্তি। এইখানেই গড়ে তুলব প্রাপ্তবয়স্কদের জন্য নৈশ বিদ্যালয়, গড়ে তুলব বালিকা বিদ্যালয়, আর দুস্থ লোকেদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা করব আমি। দাদা গো, তুমি গ্রামের লোকেদের একটা করে কাগজ বিলি করেছ, কি সব কাটাকুটি দাগ রয়েছে ওদের উপর। হ্যাঁ, ওগুলো হলো বাংলা ভাষার অক্ষর। এইখানে তোরা যে ভাষায় কথা বলিস সেটা ছাড়াও আর একটা সুন্দর ভাষায় কথা বলা যায়, তোরাও শিখতে পারিস সেটা। না গো দাদা, বুঁদের মতো দামরা গুলানকে নিয়ে সেসব হবে এগুলাই, শহরের মানুষগুলার মতন মুড়া পাইব না গো। আরে তোরা তো পড়াশোনা শিখবি, আবার বাচ্চাদেরও শেখাতে পারবি। বটে, তুমি ঠিকই বলছো গো। হ্যাঁ, লেখাপড়া শিখতে আমি কাল থেকে তোমার কাছে আসবো। হ্যাঁ, আর গ্রামের আমার মতন সব মুখ্য মানুষগুলানকে রাতের সময় তোমার কাছে যাইবার লিগে বলে দিব। হ্যাঁ, বলে দিব। হ্যাঁ, দেখবি তোদের মহাজনেরা আর ঠকাতে পারবে না। টিপ সই না দিয়ে নিজের নাম নিজে লিখতে পারবি। কতটা জমি বিক্রি করলি, কত টাকা ধান নিয়েছিস, সেটা দলিলের লেখা পড়েই বুঝতে পারবি। চলি গো, সবাইকে বলবো। হ্যাঁ, চলি সবাইকে বলে দিব। কিন্তু এবার আমাকে ডাক্তার দেখাতে একটিবার কলকাতায় যেতে হবে। পেটের যন্ত্রণাটা দিন দিন বেড়েই চলেছে। মানুষের জন্য সেবা করতে হলে নিজের শরীরটাকে তো ঠিক রাখতে হবে। মশাই গো, শুনল তোমার শরীরটা ভালো যেছে না, কলকাতার বড় বৈদ্যিককে দেখাইতে গিয়েছিলে, সেরে যাবে গো, তোমার কোনো খারাপ হবে লয়। হ্যাঁ রে, সেরে যাবে। হ্যাঁ, এই থলি ভর্তি করে খেজুর এনেছি, তোরা খেজুর খেতে বড় ভালোবাসিস। তা বটে। নে, এগুলো তোরা সবাই ভাগ করে নিবি। নিশ্চয়। আরও আছে চিরুনি, ঘুনসি, চুলের ক্লিপ, মন্ডা মিঠাই, গজা। বাবা, তো সব মুদের লিগে। হ্যাঁ, সবাইকে বলবি আমার বাড়ি এসে এগুলো যেন নিয়ে যায়। বটে গো দাদা, সবাইকে বলে দিব। হ্যাঁ, যাই গো, সবাইকে বলে দিব। যাই গো। এইসব সরল মানুষগুলোর মুখে হাসি দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। বাড়ি আছো নাকি গো? হ্যাঁ, আছো দেখছি। তোমার লিগে মুদের ক্ষিতের ভুট্টো এনেছি গো, এখন খেলে আরো চাইতে হইবে গো, বলে দিলুম। বাহ, তো চাষের ভুট্টা
আমার জন্য ভালোবেসে এনেছিস? আমি কিন্তু তোকে ভালোবেসেই এর দামটা দেব, তোকে নিতেই হবে। আমার আরও কয়েক বস্তা ভুট্টা লাগবে রে, আমি দাম দিয়ে কিনবো। ঠিক আছে গো, এই ভুট্টা আমি গরিবদের মধ্যে বিলিয়ে দেবো। যারা এগুলো খেতে চায় অথচ কেনার পয়সা নেই, তারা ভুট্টা পেলে খুব খুশি হবে। মুদের লিগে তুমি কত কইরেছ গো, তুমি আমাদের ঠাকুর, কোনো দেবতা আমাদের নেই গো, তুমি ওদের দেবতা। এই বন জঙ্গল ঘেরা শান্ত নির্জন পল্লী, মাত্র কয়েক ঘর বাঙালি। কাজের মধ্যে থেকে রোগ যন্ত্রণা ভুলে থাকি, কিন্তু অন্ধ হলেও প্রলয় তো বন্ধ থাকে না। না, অনেক রাত হয়ে গেল, এবার এবার আমার পালঙ্কে যায়। ঠাকুর গো, ঠাকুর, এই রাত্রিরে কে বিপদে পড়ল, যাই দেখি। ঠাকুর গো, বড় বিপদে পড়ে রাত্রিবেলা তোমায় চলে এলো বাধ্য হয়ে গো। বাঙালি পাড়ায় প্রতি বাড়িতে শুরু হয়েছে বাহ্যি বমি, পোলাওটা ছড়িয়ে পড়েছে গো, মরক লাগবে ঠাকুর। আমাকে, আমার পরিবারকে বাঁচাতে হবে ঠাকুর। সব বাড়িতে যেতে হবে এখনই। সকাল থেকে 25 বার মাঠে দৌড়েছি গো, কি করে যে তোমার কাছে ছুটে এলাম তা একমাত্র ভগবানই জানেন। আর দেরি না করে ঘরের টেবিলের ওপর থেকে আমার ডাক্তারি ব্যাগটা নিয়ে আয়, আমি জামাটা গায়ে দিয়ে বেরোচ্ছি, আর লণ্ঠনটা নিয়ে চল। দেখি জিভটা দেখি, চোখটা বড় করো মা, শ্বাস নাও জোরে জোরে। পেটে চাপ দিলে লাগছে? হ্যাঁ। হরি, এই পুড়িয়াগুলো 4 ঘন্টা অন্তর 3 বার দিবি। তুইও খাবি এইভাবেই, সেরে যাবে, চিন্তা নেই। এখন অনেক বাড়ি রোগী দেখতে যেতে হবে, সারা রাতটা রোগী দেখতে দেখতেই কেটে যাবে। চলি রে। জীবনের শেষ দিন পর্যন্ত যেন মানুষের সেবা করে যেতে পারি, কিন্তু একাকিত্ব কিছুতেই পিছু ছাড়ে না। পরিবারের আপনজন কেউ আমার পাশে নেই। হ্যাঁ, আচ্ছা, আমি কি নিজেই অপরাধী? আমি কি নিষ্ঠুর? মায়া মমতা আমার নেই? কেন কেন বাচ্চা ছেলে মেয়েদের মতো মাঝে মাঝে আমি কাঁদি? নারী শিক্ষা, বাল্য বিবাহ, বধূ বিবাহ, বিধবা বিবাহ, অসহায় মানুষের সেবা, এইসব নিয়ে ভাবনা ও কাজ করে কি বিবেকহীন মানুষের পক্ষে সম্ভব? এই রে সেই পাগলি মেয়েটা, কারমাটা ছেড়ে জামতারা চলে যেতে হবে মশাই। আমার বিয়ে পাকা হয়েছে যে, তোমাদের ছেড়ে শ্বশুর বাড়িতে থাকতে পারবো তো? তোর তো বিয়ের বয়স হয়েছে, এখন ঘর সংসারে মন তো দিতেই হবে। আমায় কত শাড়ি দিতে হবে, আমার কাছে শাড়ি টাড়ি কিছু নেই। তোমার ওই দেরাজে আছে আমি জানি, তুই জানিস? ঠিক আছে, ওই চাবিটা নিয়ে খুলে দেখ পাস কিনা। হ্যাঁ বাবা, কত শাড়ি গো! হ্যাঁ মনে পড়েছে, একবার অনেক শাড়ি এনেছিলাম কলকাতা থেকে, মেয়েদের দেবো বলে অনেকগুলো রয়ে গিয়েছিল। ঠিক আছে, নিয়ে যা, আত্মীয় স্বজনদের দিবি। খুশি তো? খুব খুশি হয়েছি গো মশাই।
এবার তাহলে যা, আমার কাজ আছে এখন। তোমার বিদ্যালয়ে পড়ে আমি অ আ ক খ শিখেছি, লিখতে পারি আমি। শ্বশুর বাড়িতে গিয়ে মাঝে মাঝে চিঠি দিব, উত্তর দিবে তো ঠাকুর? হ্যাঁ দেব, তুই এখন হাসি মুখে বাড়ি যা। বাড়ির সকলে যাতে অর্থভাবে না পড়ে তার জন্য আমি মাসোহারা বরাদ্দ করে দিয়েছি। ফরাসডাঙ্গা থেকে বড় মেয়ে আসছে আমাকে নিয়ে যেতে, চিকিৎসা করাবে বলে। ভাবছি কারমাটারে এই যে সরল মানুষগুলো, এদেরকে ছেড়ে চলে যেতে হবে। আর ফিরবো কিনা কে জানে। মশাই, শুনলাম কারমাটা ছেড়ে আপনি মেয়ের বাড়ি ফরাসডাঙ্গায় যাচ্ছেন চিকিৎসার জন্য। শ্যামাপদ, শরীরটা যে ভেঙে পড়ছে দিন দিন, আমাকে নিয়ে মেয়েটাকেও অনেক ঝামেলা সহ্য করতে হবে রে। সেরে উঠে আবার আসবো এই গ্রামে। শেষ বিদায় আমার এখানেই হবে। আমরা সবাই প্রার্থনা করব আপনার আরোগ্য কামনা করে। আপনার কাছে আমরা কারমাটার বাসীরা চিরঋণী হয়ে থাকব। হ্যাঁ ভাই, তোমাদের শুভেচ্ছায় আমি নিশ্চয়ই সেরে উঠব। অনেক কাজ যে এখন অসম্পূর্ণ। আপনার কষ্টের কথা ভাবতে গেলেই আমাদের কান্না এসেছে। ভগবান আপনাকেও রেহাই দিল না। রোগটা যেন সেরে যায়, রোগটা যেন সেরে যায়। আপনি আবার আমাদের মধ্যে আসবেন, আবার আসবেন, আবার আসবেন। ফরাসডাঙ্গার চিকিৎসার কোনো ফল হলো না। আমাকে কলকাতার বাদুর বাগানে সুচিকিৎসার জন্য যেতে হবে। ভালোই হবে, বাদুর বাগানে অনেক ভালো চিকিৎসক আমায় দেখবেন। কলকাতায় 4-5টা দিন কেটে গেল। 2 সাহেব মেডিকেল অফিসার জানিয়ে দিয়ে গেলেন আমি দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত। অথচ ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলেছেন ক্রনিক ডিসেন্ট্রি। হোমিওপ্যাথিক ডাক্তার সালজিয়ার বললেন পেটে আলসার, জন্ডিসও সেই কারণে। বুঝতে পারছি আমার আয়ু ফুরিয়ে আসছে। কত কবরেজ হাকিম দেখলেন, আশার আলো দেখছি না। আমি কি সমাজের জন্য ভালো কিছু করতে পেরেছি? টাইম ইজ আউট অফ জয়েন্ট। ও কার্সড spite that I was ever born to set it right. কথা জড়িয়ে যাচ্ছে, বড্ড কষ্ট। বাসে সবাই আছে, ভালো থেকো, ভালো ভালো।
ই ক খ গ বিসর্গ চন্দ্র বিন্দু